প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাজউদ্দিন আহমেদ বে অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায়। আশা করি পুরো ভিডিও জুড়ে এবং আলোচনা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আজকের আলোচনার বিষয় মামলা উচ্চ আদালত থেকে কিভাবে স্টে করা যায় এবং কোন কোন ধরনের মামলা আসলে স্টে করা যায়, আর স্টে করতে হলে, স্টে বা স্থগিত করতে হলে কী কী বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং আপনাদের কোন কোন ডকুমেন্টস বা পেপারসগুলো আসলে প্রয়োজন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন যদি পুরো আলোচনাটা আপনারা উপভোগ করেন। তো দর্শক, শুরুতেই বলে নিচ্ছি যে আসলে স্টে কোন আইনের অধীনে করা হয়। আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর যেটা আছে, সেটার সেকশন 561 এতে সুস্পষ্টভাবে মহামান্য হাইকোর্ট ডিভিশনের ইনহেরিয়েন্ট পাওয়ার দেওয়া আছে। সেখানে যদি আদালত এমন কোনো গ্রাউন্ড খুঁজে পায় কোনো এগ্রিভ পারসন এর মামলায় যে সেই মামলাটি চলার মতো না, অর্থাৎ তাতে কোনো প্রাইমা ফেসি কেস নেই, অর্থাৎ মামলাটি যদি প্রাথমিকভাবেই উচ্চ আদালত মনে করে যে মামলাটি ট্রায়াল চলার মতো উপযুক্ত নয়, অর্থাৎ এখানে প্রসিকিউশন বিয়ন্ড রিজনেবল ডাউট আসলে প্রমাণ করার মতো কোনো উপাদান, মামলাটি প্রমাণ করার মতো কোনো উপাদান নেই, বা মামলার যে প্রসেসটা আছে এটা একটা অ্যাবিউজ অফ দ্য প্রসেস হবে, যদি এই মামলাটির বিচার কার্যক্রম নিম্ন আদালতে বা সংশ্লিষ্ট ট্রায়াল কোর্টে চলে, তাহলে যে সংশ্লিষ্ট অ্যাকিউজড বা যারা প্রতিপক্ষ থাকবেন তারা ক্ষতিগ্রস্ত হবেন, অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন এবং আদালতের মূল্যবান সময় এবং প্রসেসের অ্যাবিউজ হবে। এইটা যদি আদালত বুঝতে পারেন, আমরা যদি বোঝাতে সক্ষম হই, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো মামলায় মহামান্য হাইকোর্ট ডিভিশন ইন্টারফেয়ার করে থাকেন। তো এই ক্ষেত্রে আরও অনেকগুলো ল পয়েন্টের বিষয় থাকে, ফ্যাক্ট, ল পয়েন্ট এবং অন্যান্য বিষয়গুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে উপস্থাপন করতে পারি, তাহলে যে কোনো ক্রিমিনাল প্রসিডিংকে আসলে স্টে করে দেওয়ার ব্যাপারে উচ্চ আদালত ইন্টারফেয়ার করে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে এই ধরনের স্টে যদি করা হয়, তাহলে স্টে করতে হলে কোন কোন মামলা আসলে স্টে করা যায়। আমি মোটা দাগে বলবো, যে কোনো ফৌজদারি প্রসিডিং 561 এতে স্টে করার বিধান রয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশনে। সেই ক্ষেত্রে অবশ্যই নিম্ন আদালতে অর্থাৎ সাবঅর্ডিনেট কোর্টে ডিসচার্জ পিটিশন দিয়ে আসতে হবে, অর্থাৎ অব্যাহতির পিটিশন দিয়ে তারপরে উচ্চ আদালতে আসতে হবে। আর অনেকেই ডিসচার্জ পিটিশন না দিয়েই যদি উচ্চ আদালতে চলে আসেন, সেটাকে আপনার প্রিম্যাচিওর বা ইম্যাচিওর স্টেজ বলা হয়, অর্থাৎ প্রসিডিং কোয়াশের জন্য অবশ্যই ম্যাচিউরড স্টেজে আসতে হবে। অর্থাৎ যদি সাবঅর্ডিনেট কোর্টে চার্জ ফ্রেম করে ফেলে, অর্থাৎ অভিযোগ গঠন করা হয় এবং সেই ক্ষেত্রে যদি অব্যাহতির পিটিশন দেয়া থাকে, সেটা যদি নামঞ্জুর করে সাবঅর্ডিনেট কোর্ট বা ট্রায়াল কোর্ট, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে অনেক ক্ষেত্রে আবার রিভিশনও করার অপশান আছে সাবঅর্ডিনেট কোর্টেই। কিন্তু আমি বলবো, যদি প্রসিডিং কোয়াশ করতে চান, তাহলে রিভিশন করে সময় নষ্ট না করে সরাসরি মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপনারা কোয়াশমেন্ট পিটিশন ফাইল করে একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে কিন্তু মামলার প্রসিডিংটাকে স্টে করতে পারেন। অনেকেই মিসগাইডেড হয়ে অনেক সময় আপনারা রিভিশন করে ফেলেন, যদিও রিভিশন করার ফোরাম আছে, কিন্তু আমরা যদি 561 এর যে প্রভিশনটা বা ফোরামটা ইনভোক করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি হাইকোর্টে আসতে হবে। এই হচ্ছে এক কথা। আর একটা বিষয় হচ্ছে যে কোনো মামলা ক্রিমিনাল প্রসিডিং স্টে করা যায়। সেই ক্ষেত্রে এখন বলতে পারেন যে কোনো মামলা বলতে কি মার্ডার কেস বা এর চেয়েও যদি আর একটু হিনিয়াস ক্রাইম থাকে, সেক্ষেত্রেও হ্যাঁ, সকল ধরনের মামলার ক্ষেত্রেই কিন্তু 561 এর যে সুযোগটা আইনে দেওয়া আছে, সেটা ক্লায়েন্টরা বা বিচারপ্রার্থীরা নিতে পারে। তবে এখানে উল্লেখ্য যে অবশ্যই সেই ধরনের গ্রাউন্ড এবং ল পয়েন্ট আদালতকে বোঝাতে হবে এবং উপস্থাপন করতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করে একজন বিজ্ঞ
সৎ আইনজীবীর উপর এই ধরনের কোয়াশমেন্ট পিটিশন বা আপনার স্টে পিটিশন অ্যালাউ হওয়া, সেক্ষেত্রে কিন্তু একজন বিজ্ঞ আইনজীবীর যথেষ্ট আন্তরিকতা এবং মেধার এবং প্রজ্ঞার দরকার রয়েছে। কারণ এই বিষয়গুলা হুট করে জামিনের পিটিশনের মতো শুধু একটা আদালতে পুটিন করে দিয়ে মুভ করলেই কিন্তু যে কোনো মামলায় মামলা হাইকোর্ট ডিভিশন আসলে ইন্টারফেয়ার করে না বা স্টে করে না। সো প্রসিডিং স্টে করতে হলে অবশ্যই প্রচুর পরিমাণে পড়াশোনা করে রেলেভেন্ট লগুলো জানতে হবে এবং পাশাপাশি যে ফ্যাক্ট আছে, ল পয়েন্ট আছে, অন্যান্য যে উচ্চ আদালতের যে ডিসিশনগুলো রয়েছে, জাজমেন্ট আছে, আমাদের যে পার্শ্ববর্তী দেশ থেকে আরম্ভ করে আমাদের কমনওয়েলথভুক্ত যে দেশগুলোর যে উচ্চতর আদালতের সিদ্ধান্তগুলো রয়েছে, আমাদের দেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আছে বা ডিসিশনগুলো আছে লেটেস্ট, যেগুলো আসলে এটার সাথে ম্যাচ করে সেগুলো খুঁজে বের করে তারপরে কিন্তু 561A-তে গেলে একটা পজিটিভ রেজাল্ট আশা করা যায় বা রিলিফ আশা করা যায়। শুধু যুগের বসেই কোনো বিচার প্রার্থীকে আমরা আসলে বলবো না যে আপনারা সব মামলা নিয়ে আসেন স্টে হয়ে যাবে, এরকম কাউকেই বলা উচিত নয় এবং বিচার প্রার্থীরাও কিন্তু সেইভাবে মোটিভেটেড বা মিসগাইডেড হওয়া উচিত নয়। কারণ যে কোনো মামলায় যদি কাগজপত্র বা পেপারসে যদি উপযুক্ত গ্রাউন্ড থাকে, প্রাইমা ফেসি কেস যদি না থাকে এবং কাউকে অভিযুক্ত বা কাউকে অ্যাকিউজড বা কনভিক্টেড করার মতো উপাদান যদি না থাকে, যদি আদালতে এটা প্রমাণ করা যায় যে এটা অ্যাবিউজ অফ দ্য প্রসেস, তাহলেই কিন্তু উচ্চ আদালত সেক্ষেত্রে ইন্টারফেয়ার করে থাকে। এবার আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ কোয়াশমেন্টের ক্ষেত্রে, অনেকেই দেখা যাচ্ছে যে একটা চুক্তিতে চলে আসেন। অনেক সময় বিভিন্ন মধ্যস্বত্বভোগী বা অনেক সময় দেখা যাচ্ছে যারা আদালতের বিচারিক প্রক্রিয়া বা অ্যাডভোকেসির সাথে জড়িত নয় এমন ব্যক্তির সাথে যোগাযোগ করে পেপারস দেন বা অন্যান্য যে ডকুমেন্টসগুলো ওনাদেরকে প্রডিউস করেন এবং তারা মিসগাইড করে গ্যারান্টি নামক একটা অসৎ উপায় অবলম্বন করে ক্লায়েন্টদেরকে বা বিচার প্রার্থীদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করেন। আপনারা যারা বিচার প্রার্থী আছেন, সম্মানিত বিচার প্রার্থী যারা আমার এই আলোচনা শুনছেন এবং দেখছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা কখনো মধ্যস্বত্বভোগীদের পাল্লায় পড়বেন না, তাহলে ঠকার সম্ভাবনাই বেশি, আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কোয়াশমেন্ট পিটিশন একজন বিজ্ঞ আইনজীবী নিজে যদি একেবারে নিরবচ্ছিন্নভাবে সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে তার মেধা ও প্রজ্ঞা সততা খাটিয়ে যদি মামলা হাইকোর্ট ডিভিশনে যদি মামলাটা প্লেস করে এবং আর্গুমেন্টগুলো যদি উপস্থাপন করে আদালত সন্তুষ্ট হয়েই কিন্তু মামলা কোয়াশমেন্টের জন্য প্রথম অ্যাড ইন্টারিম একটা অর্ডার দেন, স্টে অর্ডার দেন বা রুল স্টে দেন, পরবর্তীতে আস্তে আস্তে সেটা অ্যাবসলিউট করা হয় রুল। তো এটা পরের ব্যাপার। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এখন অনেকেরই আবার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে কোয়াশমেন্ট পিটিশন দেওয়ার পরে মামলা কি হতে পারে। কোয়াশমেন্ট পিটিশন দেওয়ার পরে মামলা প্রথম রুল দিবে অথবা স্টে দিবে। এখন যদি স্টে দেয় তাহলে সেক্ষেত্রেই কিন্তু আপনারা বেনিফিটেড বেশি হবেন, কারণ নিম্ন আদালতে বিচারিক প্রক্রিয়া যদি স্টে হয়ে যায় তাহলে আপনাদের বেনিফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন স্টে হয়ে গেলে সেই স্টে কত দিনের জন্য হয়? স্টে সাধারণত অ্যাড ইন্টারিম অর্ডারগুলো 6 মান্থের জন্য প্রথম অবস্থায় হয়ে থাকে। পরবর্তীতে বিজ্ঞ আইনজীবীরা আদালতে আবার এটাকে এক্সটেনশনের জন্য একটা স্লিপ দিয়ে পরবর্তীতে আবার যদি বা আদালত বা সংশ্লিষ্ট আদালত অথবা অন্য যে কোনো কোর্ট যদি উচ্চতর যে কোনো কোর্ট যদি মনে করে যে এটাকে এক্সটেনশন করার মতো প্রয়োজনীয় বা উপাদান রয়েছে বা ওনারা যদি মনে করেন যে না এক্সটেনশন করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আরও ফার্দার 1 ইয়ার অথবা 6 মান্থস অথবা 3 মান্থ ওনারা এক্সটেনশন করে থাকেন। এর পরবর্তীতেও যদি আবার এক্সটেনশন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার একই নিয়মে স্লিপ দিয়ে আবার এক্সটেনশন প্রেয়ার দিলে এক্সটেনশন করা হয়ে থাকে। এইভাবে দেখা যায় যে একটা পর্যায়ে 3 থেকে 4 বছর বা 2 বছর, 1 বছর, 5 বছর পর্যন্ত বা তারও বেশি সময় অনেক সময় মামলা আদালত এক্সটেনশন দিয়ে থাকে। তারপর একটা পর্যায়ে রুলটাকে রেডি করতে হয় আমাদের আদালতের প্রচলিত ভাষায়। রুল রেডি করে তারপর মামলাটা ফিক্স করা হয়। ফিক্স করার পর এই রুলটাকে একদম এক্সটেন্সিভলি হিয়ারিং করতে হয় কমপ্লিটলি ল পয়েন্ট এবং অন্যান্য নজিরের আসলে ভিত্তিতে। তো সেই ক্ষেত্রে আইনগত বিষয়গুলো বিশ্লেষণ করে যদি আদালতকে সন্তুষ্ট করা যায় তাহলে কিন্তু কোয়াশমেন্টের বিষয়টা আসলে আসে। ফাইনালি রুলটাকে আদালত
অ্যাবসলিউট করে দেন। অর্থাৎ নিম্ন আদালতে বাই দিস টাইম কিন্তু নিম্ন আদালতে আপনাদের সংশ্লিষ্ট মামলার বিচারিক কার্যক্রম স্থগিত হয়ে আছে। অর্থাৎ সংশ্লিষ্ট যে বিবাদীরা আছেন বা অ্যাকিউজড যারা আছেন তাদের কিন্তু নিম্ন আদালতে তখন আর নিয়মিত হাজিরা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মামলার প্রসিডিংটা কমপ্লিটলি স্টে হয়ে আছে বা স্থগিত হয়ে আছে। যতদিন পর্যন্ত এই রুলটা পেন্ডিং থাকবে উচ্চ আদালতে, ততদিন পর্যন্ত মামলাটা ওখানে স্টে থাকবে। এই রুলটা ফাইনালি হিয়ারিং হওয়ার পরে যদি অ্যাবসলিউট হয়ে যায় তাহলে আপনারা জিতে গেলেন। অর্থাৎ যারা বা অ্যাকিউজড ছিলেন তাদের মামলাটা ফাইনালি নিম্ন আদালতে আর চলবে না। অর্থাৎ মামলাটা রুল অ্যাবসলিউট হয়ে গেল। আর যদি রুলটা ডিসচার্জ হয়ে যায়, অর্থাৎ রুলটা যদি অন মেরিটে আপনার হিয়ারিং করার পরে যদি আদালত পরবর্তীতে মনে করে এক্সটেন্সিভলি শুনে যে না এই মামলাটা রুলটা অ্যাবসলিউট করার প্রয়োজন নেই, এই মামলাটা আসলে এই মামলাটা আসলে ট্রায়াল চলা উচিত, বিচার হওয়ার মতো উপাদান আছে, আইন এবং অন্যান্য যে যুক্তি উপস্থাপন করেছেন বিজ্ঞ আইনজীবীরা, সেক্ষেত্রে আদালত সন্তুষ্ট হয়নি যে মামলাটা স্থগিত করা প্রয়োজন। কিন্তু মামলাটা আসলে নিম্ন আদালতে ট্রায়াল চলা উচিত বলে যদি মনে করে তাহলে রুলটাকে ডিসচার্জ করে দেন। সেই ক্ষেত্রে কী হবে, মামলার কনসিকুয়েন্সটা কী হবে, ধরুন 3 বছর 4 বছর 5 বছর 6 বছর যতদিনই আপনারা রুলটাকে পেন্ডিং রাখেন না কেন বা এক্সটেনশন করে রাখেন না কেন, পরবর্তীতে নিম্ন আদালতে কিন্তু আবার রুল ডিসচার্জ করার সাথে সাথে নির্দেশনা দিয়ে দিবে যেন অর্ডারটা কমিউনিকেট হয়ে গেলেই নিম্ন আদালত আবার কি করবে, মামলাটার আবার ট্রায়াল শুরু করে দিবে। মামলার ট্রায়াল বা বিচার কার্যক্রম, সাক্ষী নেওয়া থেকে আরম্ভ করে জাজমেন্ট পর্যন্ত যা যা করা দরকার নিম্ন আদালতের আর কোনো বাধা থাকবে না। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমরা উচ্চ আদালতে যেতে পারি না এই আদেশের বিরুদ্ধে? হ্যাঁ, আপনারা যেতে পারেন। যে হাইকোর্ট ডিভিশনের যেই জাজমেন্টটা হবে সেই জাজমেন্টের এগেনস্টে কিন্তু আপনারা চেম্বার জাজে যেতে পারেন, জাজ ইন চেম্বারে যেতে পারেন। ওখানে গিয়ে আপনারা স্টে পিটিশন আবার চাইতে পারেন, জাজমেন্টটাকে স্টে করতে পারেন। যদি জাজমেন্টটাকে স্টে করে দেয় তাহলে আবার নিম্ন আদালতে বিচার চলবে না। এরপর যদি ফুল বেঞ্চে পাঠিয়ে দেয়, জাজ ইন চেম্বার যদি ফুল বেঞ্চে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্টের, তাহলে সেই ক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি সহ অন্য যেই অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতিগণ থাকবেন তারা এক্সটেন্সিভলি বিষয়টা শুনবেন। শোনার পরে যদি ওনারা মনে করেন যে না এই জাজমেন্টটা যথাযথ হয়েছে তাহলে এটাকে নো অর্ডার করে অথবা এটাকে আপনার যে অ্যাপ্লিকেশনটাকে এটাকে আসলে ডিসমিস করে দিয়ে আবার কি করে দিবেন, নিম্ন আদালতের বিচার চলবে। এই মর্মে যে হাইকোর্ট ডিভিশন জাজমেন্ট দিয়েছিল সেটাকে বহাল রাখবেন। অনেক ক্ষেত্রে আবার হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটাকে ওনারা কিন্তু আবার রিভার্স করেন। অর্থাৎ অ্যাপিলেট ডিভিশন বা বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেটাকে কি করে, যে হাইকোর্টের যে জাজমেন্টটা আছে সেটাকে ওনারা সেট অ্যাসাইড করে ওনারা আবার নিজেরা আবার একটা জাজমেন্ট দেন যে না নিম্ন আদালতে বিচার চলার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে তো এটা কনক্লুসিভ একটা সিদ্ধান্ত চলে আসলো যে নিম্ন আদালতে এই মামলাটার ট্রায়াল ফেস করার প্রয়োজন হবে না বা বিচার কার্যক্রম চলবে না। তো বেশিরভাগ ক্ষেত্রেই যদি এটা বা ল পয়েন্টগুলো এবং অন্যান্য বিষয়গুলো যদি যথাযথ উপস্থাপন করা যায় থাকে তাহলে সেই ক্ষেত্রে উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হাইকোর্ট ডিভিশনের মামলাগুলো অর্ডারগুলো বা জাজমেন্টগুলো কিন্তু সেম থাকে। তো এই ছিল মোটামুটি কোয়াশমেন্টের উপর আপনাদের একটু জানার যে আগ্রহ, বিভিন্ন সময় আপনাদের জানার আগ্রহগুলো থাকে যে আসলে কতদিন পর্যন্ত কোয়াশমেন্ট চলবে, কী চলবে, এই ব্যাপারে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আরেকটা জিনিস আমি আবার রিক্যাপ করছি যে কোনো ক্রিমিনাল প্রসিডিং স্টে করার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনে 561 এতে অ্যাপ্লিকেশন করা যায়। তবে সেই অ্যাপ্লিকেশনটা আসলে করে আপনারা স্টে করতে পারবেন কি পারবেন না সেটা নির্ভর করে আপনাদের নিয়োজিত বিজ্ঞ আইনজীবীর উপর এবং মামলার ফ্যাক্ট, মামলার ল পয়েন্ট, মেরিট এবং অন্যান্য বিষয়ের উপর। তো অযথা যদি কেউ আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেয় সেইগুলোতে আপনারা প্রলোভিত হবেন না। এগুলো একান্তই কিন্তু ল পয়েন্টের বিষয়, ফ্যাক্টের বিষয় এবং মামলার নজিরের উপর ভিত্তি করেই এগুলা করা হয়ে থাকে। আশা করি আপনারা কোয়াশমেন্ট সংক্রান্ত বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছেন বা আদালতে মামলা স্টে করার ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এনআইএক্টের মামলাগুলোর যখন বিচার কার্যক্রম চলা শুরু হয়, এক পর্যায়ে জাজমেন্ট হয়ে যায়, তখন
বিচার প্রার্থীগণ হতাশ হয়ে যান, কারণ 50% আপনার টাকা জমা দিয়ে তারপর আপিল করতে হয়। তো অনেকেই ক্ষেত্রেই যারা একদম ভিক্টিমাইজড হয়েছেন, মিথ্যা মামলার শিকার হন, তাদের তো 50% টাকা জমা দেওয়ার প্রশ্নই আসে না। আবার অনেকের সামর্থ্যও থাকে না 50% টাকা জমা দিয়ে আপিল করার জন্য। আবার অনেকে একেবারেই মিথ্যা মামলার শিকার হয়ে 1 কোটি টাকার একটা চেকের মামলা করে দিয়েছে। সেই ক্ষেত্রে 50 লক্ষ টাকা যদি আপনার জাজমেন্টে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 50% টাকা জমা দিয়ে আসলে আদালতে মামলা ফেস করার মতো এদের সামর্থ্য থাকে না বা সুযোগ থাকে না। তাই তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে যদি চার্জ ফ্রেম হয়ে যায়, সাথে সাথে আপনার ডিসচার্জ পিটিশন দিবেন, এবং যদি ডিসচার্জ পিটিশন নামঞ্জুর হয় তাহলে অবশ্যই 561A করে সেটাকে স্টে করার জন্য আইনি লড়াই চালিয়ে যাবেন। যেহেতু আপনি ভিকটিম অফ সার্কামস্ট্যান্সে জাজমেন্ট হয়ে গেলে অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে অ্যাপিল করতে হবে, সেটা আপনাদের দ্বারা সম্ভব হবে না, যার জন্য কোয়াশমেন্টে আসাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যা হোক, আজকে কোয়াশমেন্ট নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম। আসলে এক্সটেন্সিভলি আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটবে। তাই আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, সাবধানে পথ চলুন, আর আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, দুর্নীতিকে না বলুন, এবং প্রত্যেকের জায়গা থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে চলুন আমরা পালন করি, আর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই। দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বয়কট করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।